where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পৃথিবীর সঙ্গে গোটা ভারতবর্ষের সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ তথা মালদাতেও করোনা তার থাবা বসিয়েছে এবং সেই জন্য তোমাদের ভালো থাকাটা খুব জরুরি। আর ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পড়াশোনাটাও জরুরি। বহুদিন থেকে স্কুল বন্ধ আছে, তোমরা স্কুলে ক্লাস করতে পারছো না, সেই জন্য বাড়িতে বসেই তোমাদের পড়াশোনাটা করতে হবে। কিছু করার নেই এই পরিস্থিতিতে। জানি কিছু অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা দূর করার জন্য মালদা জেলা প্রশাসন ও ডিআই অফিসের ব্যবস্থাপনায় মালদা জেলা অনলাইন শিক্ষা ব্যবস্থার চালু করা হয়েছে। আশা করি তোমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে, কেটে যাবে। তোমরা ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, এটাই কাম্য। এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা কিন্তু করতে হবে। আমি বিশ্বজিৎ হালদার, জীবন বিজ্ঞানের শিক্ষক, মোথাবাড়ি হাই স্কুল। আমি আজকে তোমাদের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, প্রথম চ্যাপ্টার, 1 নম্বর চ্যাপ্টারে তোমাদের এটা আছে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তো এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারটা যদি আমাদের আগে যেতে হয়, তাহলে প্রথমে আমাকে এই শব্দগুলোর মানেটা বুঝতে হবে। সেটা কি না, নিয়ন্ত্রণ, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, অর্থাৎ সমন্বয় সাধন, ঠিকঠাক যোগাযোগ স্থাপন। সেই ঠিকঠাক যোগাযোগ স্থাপন কিভাবে হবে, জীবেরা কিভাবে কার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। আমরা জানি জীবেদের বেঁচে থাকার জন্য তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের ওপর নির্ভরশীল, অর্থাৎ পরিবেশের বিভিন্ন বস্তু বা উপাদানকে কাজে লাগিয়েই তারা কিন্তু জীবনে বেঁচে থাকে বা বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় কার্যগুলো করে। এখন সেই যে পরিবেশের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর সঙ্গে কি করে যোগাযোগ রক্ষা করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। এবং সেই পরিবেশের সেই উপাদানগুলো তাহলে কি করবে, নিয়ন্ত্রণ করবে জীবের বৃদ্ধির জন্য বা অন্যান্য বিভিন্ন রকমের জৈবনিক কার্যকলাপ করার জন্য। তো এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে জীবেরা, জীব মানে উদ্ভিদ এবং প্রাণী, এবং তার সঙ্গে কি না পরিবেশের অন্যান্য যে উপাদানগুলো আছে তার সঙ্গে সমন্বয় সাধন হবে। তো এই উদ্ভিদ প্রাণী জীবজগতের যে বিভিন্ন জিনিসের সঙ্গে নিয়ন্ত্রণ স্থাপন করবে বা সমন্বয় স্থাপন করবে, কিভাবে করতে পারে? 1 নম্বর যেটা করে সেটা হচ্ছে না চলন গমনের মাধ্যমে। দু নম্বর যেটা করতে পারে কিছু রাসায়নিক পদার্থের মাধ্যমে। আমি পরে ডিটেলসে আলোচনা করবো, শুধু এখন বলে রাখছি। 2 নম্বর কি না কিছু রাসায়নিক পদার্থের মাধ্যমে, যেটাকে বলা হয় রাসায়নিক পদার্থের নাম হচ্ছে হরমোন। এছাড়া স্নায়ুতন্ত্রের মাধ্যমে, এই বিভিন্নভাবে কিন্তু এই জীবজগতের সঙ্গে সমন্বয় সাধন করে জীব। তো এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়টা হবে হচ্ছে কি না 1 নম্বর আলোচনা করব উদ্ভিদের সংবেদন
সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তোমাদের কিন্তু বইয়ে সিলেবাস এইভাবেই দেওয়া আছে। আর বি সাড়া প্রদান ও সমন্বয় সাধন। কে করবে এটা? না, এটা যে করবে সেটা হচ্ছে হরমোন। আর অন্যান্য যে জিনিসগুলো সেগুলো অন্য ক্লাসে অন্য স্যার ম্যাডামরা আলোচনা করবে। আমার এই দুটো আলোচনার বিষয় হবে আজকে। তাহলে আমরা প্রথমেই যাব কি না, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, অ্যাকচুয়ালি এই সংবেদনশীলতা কথাটা কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ মানে ভালোভাবে বোঝা যায়। কীরকম সংবেদনশীল? আমরা কথায় কথায় বলি এই মানুষটা বা এই ছেলেটা বা এই মেয়েটা সংবেদনশীল। মানে সংবেদনশীল মানে কোনো কিছুর প্রতি তার রিয়েক্ট করার ক্ষমতা, অর্থাৎ কত তাড়াতাড়ি সে কোনো কিছুর কোনো একটা উদ্দীপক বলো বা কোনো একটা ঘটনার প্রতি সে সাড়া দিচ্ছে, সে নিজেকে প্রকাশ করছে বা তার অনুভূতিটাকে প্রকাশ করছে। কীরকম আমি যদি বলি, ধরো যে তোমার একটা বন্ধু বা বান্ধবী খুব নিকট, সে একটা কথা বললো, খুবই সামান্য কথা, কিন্তু দেখা গেল তাতে তোমার মনে খুব কষ্ট হলো, ফলে তুমি ঝরঝর করে কান্না করছো। বা এমন একটা সামান্য কথা হলো যে কথাটাতে তোমার খুব আনন্দ হলো, তুমি হা হা করে হেসে উঠলে। তার মানে বলা হচ্ছে ওই ছেলে বা মেয়েটা অনেক বেশি সংবেদনশীল ওই কোনো একটা জিনিসের পরিপ্রেক্ষিতে। উদ্ভিদের ক্ষেত্রে এই সংবেদনশীলতা কিন্তু আমরা সাধারণভাবে সাধারণ চোখে কিন্তু দেখতে পাই না বা বুঝতে পারি না। কি করে বুঝতে পাই? এই সংবেদনশীলতা এইটা প্রকাশ করার জন্যই উদ্ভিদ কি করে না, সাড়া প্রদান করে। কিভাবে সাড়া প্রদান করে? এই সংবেদনশীলতা দেখার জন্য বা প্রকাশ করার জন্য উদ্ভিদ যে সাড়া প্রদান করে, সেই সাড়া প্রদান করার ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করে সেটাকেই আমরা বলি চলন। আজকে আমি তোমাদের এই চলনটাই পড়াবো। এবার চলন যখনই বলবো তখনই তার পাশে কিন্তু আর একটা শব্দ আসবে, আর একটা কথা, সেটা হচ্ছে গমন। যদিও আজকে আমার আলোচনার বিষয় নয়, তবুও চলনের সঙ্গে গমন কথাটা ওতপ্রোতভাবে জড়িত, একটার সঙ্গে আর একটা সম্পর্কিত পারস্পরিক। সেই জন্য আমি চলনটা পড়াবো ঠিক, কিন্তু গমনটা আমি একটু বলবো, কারণ গমন অন্য ক্লাসে আলোচনা হবে ডিটেলসে। আগে আমি দেখি যে চলন কাকে বলে। চলন হচ্ছে যে প্রক্রিয়ায়, আমি জীবের কথাই বলি, আমরা যদিও বলছি উদ্ভিদের কথা, কিন্তু আমি বলছি জীবও চলন হয়। তাহলে জীবেরা স্বতঃস্ফূর্ত বা উদ্দীপকের প্রভাবে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে কোনো কিছুর সঙ্গে, কোনো উদ্দীপকের সঙ্গে সমন্বয় সাধন করে, সেটাই হচ্ছে চলন। তার মানে চলন হচ্ছে, যদি একদম সোজা কথা বলা যায়, যে চলাফেরা, নড়াচড়া করা, সঞ্চালন, অঙ্গ বা অঙ্গাংশের সঞ্চালন, সেটা হচ্ছে চলন। এবার আমি কেন তাহলে পাশাপাশি গমন, আমরা যেহেতু উদ্ভিদ আলোচনার বিষয়, উদ্ভিদের সংবেদনশীলতা আলোচনার বিষয়, সেই জন্য আমি কি বললাম যে চলন এক জায়গায় স্থির থেকে। কারণ তোমরা জানো যে উদ্ভিদের মূলটা মাটির সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে, সেই জন্য উদ্ভিদ কি করে না, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না বা স্থান পরিবর্তন করতে পারে না। সেই জন্য উদ্ভিদ কিন্তু কি না, এক জায়গায় থেকেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া প্রদান করে, সমন্বয় সাধন করে, সেই জন্য চলন। এবার গমন কেন আসলো? এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো উদ্ভিদের সংবেদনশীলতা চলনের মাধ্যমে বোঝানো যায়। ঠিক, আমি যখন চলনটা ডিটেলসে যাব, যখন দেখতে পাবে যে গমন কথাটাও আসছে পাশাপাশি। গমনটা কি না, যখন চলনটা সামগ্রিকভাবে হবে, অর্থাৎ যখন কোনো জীব স্বেচ্ছায় বা কোনো কিছুর প্রভাবে যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে। তার মানে কি হলো, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন মানে চলন, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন, অর্থাৎ এখানে ছিল, এখান থেকে এখানে গেল, তাহলে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন, এটা হচ্ছে গমন। মানে গমনের ক্ষেত্রে কি হবে না, চলনের মাধ্যমে গমন হয়, অর্থাৎ চলন মানে
এক জায়গায় থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, আর এই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন তার স্থান পরিবর্তন হবে সামগ্রিকভাবে, তখনই সেটা গমন। তার মানে চলনের মাধ্যমেই কিন্তু গমন হবে। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার এই চলন গমন কেন জীবেরা করে, অর্থাৎ উদ্দেশ্যটা কি? চলন আমরা দেখলাম যে উদ্ভিদরা করে, কারণ উদ্ভিদরা যেহেতু এক জায়গায় স্থির থাকে, মাটির সঙ্গে মূল আবদ্ধ থাকে, অন্য জায়গায় যেতে পারে না। গমনে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে পরে যেতে পারে। তাহলে কারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে? প্রধানত প্রাণীরা, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু উদ্ভিদরা কিন্তু যেতে পারে না, তাই চলন করে। এবার প্রশ্ন হচ্ছে যে চলন এবং গমন এদের উদ্দেশ্যটা কি, কেন করে? আমরা জানি যে উদ্ভিদ তারা খাদ্য তৈরি করে, কারো কাছ থেকে খাদ্য নেয় না। তাহলে খাদ্য যেহেতু তৈরি করে, তাহলে সেই খাদ্য তৈরি, তাহলে খাবারের জন্য তাকে অন্য কোথাও যেতে হচ্ছে না। কিন্তু তাদের এই খাবার তৈরি করার জন্য যে সকল উপাদানগুলো দরকার, যেমন ধরো তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে, তার জন্য মূলরম দ্বারা মাটি থেকে জল নেয়, আর কি নেয়? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং মূলরম দ্বারা জল এবং কি সূর্যালোক, তাহলে এইগুলো পাওয়ার জন্য তো তার কাছে যেতে হবে। সেই জন্য তারা সামগ্রিকভাবে যাবে না, কিন্তু সেই উপাদানগুলোকে নেওয়ার জন্য তাদের কিন্তু চলন হবে। আর কি হবে? কিছু কিছু উদ্ভিদের তারা জনন ক্রিয়া করার জন্য তাদের কিন্তু শুক্রাণু বা পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের দিকে কিন্তু তারা সামগ্রিকভাবে যায় বা চলন হয় কিন্তু। তাহলে দেখতে পাচ্ছি যে উদ্ভিদেরও চলনের প্রয়োজন আছে, না হলে তারা সেই উপাদানগুলো তার বেঁচে থাকার জন্য বা তার বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া সম্পাদন করার জন্য যে জিনিসগুলো দরকার পরিবেশ থেকে, সেগুলো পাবে না। আর প্রাণীদের ক্ষেত্রে তো তারা খাবার অন্যের কাছ থেকে নেয়, তাই খাবারের জন্য খাবারের খোঁজে যাবে, গমন করবে, আত্মরক্ষার জন্য, আশ্রয়ের জন্য, অনুকূল পরিবেশের জন্য, জননক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাণীরা কিন্তু তারা কি হবে না, তাদের গমন করতে হবে। তাহলে বুঝতে পারলে যে চলন আর গমনের উদ্দেশ্যটা কি, খুব কিন্তু ইম্পর্টেন্ট। আসার সম্ভাবনা থাকে যে চলন ও গমনের উদ্দেশ্য লিখো, এটা একটা গেল পার্ট। তাহলে কি হলো, কি পড়ালাম? যে চলন কাকে বলে, গমন কাকে বলে সেটাও বললাম, চলন গমনের উদ্দেশ্যটা কি সেটা বললাম। এবার তোমরা কিন্তু এই যে দুটো আলোচনা হলো চলন এবং গমন, এই আলোচনা থেকে তোমরা চলন আর গমনের মধ্যে পার্থক্যটা কিন্তু করে নেবে। তাহলে এখান থেকে তিনটে প্রশ্ন: 1 চলন ও গমনের সংজ্ঞা, 2 চলন গমনের উদ্দেশ্য, আর 3 চলন আর গমনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই এখন থেকে যে আলোচনাটা হলো সেটা হচ্ছে এইটুকুন করলাম। এইবার আমরা যাব হচ্ছে উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন। তাহলে উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন যদি আমরা দেখি যে কত রকমভাবে উদ্ভিদ বিভিন্ন পরিবেশের সঙ্গে বিভিন্ন যে উদ্দীপক আছে তাদের সঙ্গে কি করতে পারে না, সমন্বয় সাধন করে বা তাদেরকে তাদের প্রয়োজন অনুসারে সেটাকে গ্রহণ করতে পারে, সেটা চলনের মাধ্যমে। তাহলে চলন এর প্রকারভেদ বা কত রকমের হয়। চলন হচ্ছে 2 প্রকারের, একটা সামগ্রিক চলন, একটা হচ্ছে সামগ্রিক চলন, আর একটা কি, আর একটা হচ্ছে বক্র চলন। এবার দেখো এইটুকুনো যেটুকুনো বললাম তাতে বুঝতে পারে সামগ্রিক চলন মানে চলনটা সামগ্রিকভাবে হবে, অর্থাৎ তার স্থান পরিবর্তন হবে। এই জন্য এটাকে কিন্তু আমি যে গমন যে আলোচনা করলাম বা বললাম এই কারণের জন্য, অর্থাৎ চলনের প্রথম যেটা অর্থাৎ সামগ্রিক চলন সেটা কিন্তু গমন, অর্থাৎ চলনটা সামগ্রিকভাবে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে। এই সামগ্রিক চলন কত রকমের হয়? 2 রকমের। কি কি? একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, আর একটা কি, আর একটা আবিষ্ট। তাহলে স্বতঃস্ফূর্ত, আবিষ্ট, বুঝতেই পারছো? স্বতঃস্ফূর্ত মানে আপনা আপনি নিজে থেকে, আমাদের কিছু করার নেই বা কোনো বাইরের কোনো কিছু এর ওপরে প্রভাব বিস্তার করতে পারবে না, আপনা আপনি হবে। এটা সাধারণত উদ্ভিদের প্রোটোপ্লাজমে যে চলনগুলো হয়, যে ঘটনাগুলো ঘটে, তার মুভমেন্টগুলো, সেটাই স্বতঃস্ফূর্ত, অর্থাৎ আভ্যন্তরীণ ব্যাপার এটা। আর আবিষ্ট মানে বুঝতেই পারছো, আবিষ্ট কথাটা এসছে আবেশ, ইনডিউসড, অর্থাৎ কারো দ্বারা
কারো দ্বারা প্রভাবিত হয়ে তার যখন সামগ্রিকভাবে চলন হবে। এই আবিষ্ট সামগ্রিক চলনকে এটাকে আমরা ট্যাকটিক চলনও কিন্তু বলা হয়। এবার দেখি স্বতঃস্ফূর্ত চলনগুলো কোথায় কিভাবে হচ্ছে। আমি আবারও বলছি, এটা চলন কিন্তু সামগ্রিক চলন, অর্থাৎ সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে, অল্প হলেও সামান্য হলেও সেটা স্বতঃস্ফূর্ত যখন কারো দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ উদ্ভিদ কোষের ভেতরে প্রোটোপ্লাজমের যে চলনগুলো সেগুলো সাধারণত স্বতঃস্ফূর্ত চলন হয়। এই স্বতঃস্ফূর্ত চলন 1 নাম্বার কি হবে না, স্বতঃস্ফূর্ত চলনের 1 নাম্বার যেটা সেটা হচ্ছে সাইটোপ্লাজমে বা প্রোটোপ্লাজমে চলন, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যে চলনটা হয়, সাইটোপ্লাজমের যে চলন আবর্ত গতি বলা হয়, 2 রকমের হয়। একটা হচ্ছে রোটেশন আর 2 হচ্ছে সার্কুলেশন। রোটেশন, সার্কুলেশন, এটা প্রোটোপ্লাজমীয় গতি। প্রোটোপ্লাজমের এটা কি রোটেশনটা কি না, রোটেশন হচ্ছে আমরা জানি যে পরিণত উদ্ভিদ কোষের একটা বড় ভ্যাকুয়াল বা কোষগহ্বর থাকে, একটা বড় ভ্যাকুয়াল বা কোষগহ্বর থাকে। এই যদি একটা কোষ হয় তার মধ্যে একটা বড় কোষগহ্বর থাকবে, আর বাইরে কি থাকবে না, বাইরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। কি হয় এই রোটেশনের ক্ষেত্রে, এই যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমটা এই বড় কোষগহ্বরের চারিদিকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে থাকে, এটা হচ্ছে রোটেশন। এটা কাদের ক্ষেত্রে ঘটে? এটা পাতা শ্যাওলা নামক এক ধরনের উদ্ভিদ আছে, তার প্রোটোপ্লাজম বা তার কোষে এরকম, পাতার কোষে এরকম ঘটে। আর সার্কুলেশনটা কি? সার্কুলেশন হচ্ছে অপরিণত যখন একটা উদ্ভিদ কোষ থাকবে, অপরিণত উদ্ভিদ কোষে অনেকগুলো কোষগহ্বর থাকে, অনেকগুলো। এবার কি হবে না, এই যে অপরিণত যে কোষগহ্বরগুলো থাকে, এই প্রোটোপ্লাজমটা এই প্রত্যেকটা কোষগহ্বরকে কেন্দ্র করে কিন্তু একটা নির্দিষ্ট দিকে ঘুরতে থাকবে প্রত্যেকটা। এটা হচ্ছে সার্কুলেশন। এটা কোথায় থাকে? এটা লাউ কুমড়োর যে আকর্ষ বা রোম, সেখানে কিন্তু এটা ঘটে। তাহলে এটা আমরা দেখতে পাবো স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি উদ্ভিদের কোষের প্রোটোপ্লাজমে এটা ঘটছে। এটা হচ্ছে রোটেশন, সার্কুলেশন। আর কি আছে না, আরও আছে আর কি আছে আরও আছে সিলিয়ারি গতি। সিলিয়ারি গতি বা চলন, সিলিয়ারি চলন বলতে পারি। সিলিয়ারি কথাটা সিলিয়া থেকে এসছে। সিলিয়া হচ্ছে এক ধরনের গমন অঙ্গ, অর্থাৎ এরকম সুতোর মতো অংশ থাকে কোনো কিছুর সঙ্গে, সিলিয়া। এই সিলিয়ার সাহায্যে যখন তার মুভমেন্ট হচ্ছে, যখন চলন হচ্ছে, সেটা হচ্ছে সিলিয়ারি চলন বলা হচ্ছে। কার ক্ষেত্রে হয়? নিম্ন শ্রেণীর কিছু শৈবাল আছে, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স। এদের কি হয়? এই সিলিয়ার সাহায্যে এরা কি করে? সামান্য গমন করতে পারে। এছাড়া কিছু উদ্ভিদের যাদের রেণু বা পুং গ্যামেট, তারা সাঁতার কেটে তারা স্ত্রী গ্যামেটের কাছে কিন্তু যায় পরাগযোগের জন্য, সেখানেও কিন্তু সিলিয়ার সাহায্যে হয়ে থাকে। আর কি? অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলেন। অ্যামিবয়েড কথাটা অ্যামিবা একটা প্রাণী, এককোষী প্রাণী অ্যামিবা। তার দেহে চলন দেখা যায় কীরকম পড়বে যখন প্রাণীর গমন পড়ানো হবে, যে অ্যামিবা একটা এককোষী প্রাণী এরকম। এর মধ্যে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। ও কি করে? যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, ওরা ক্ষণপদ বা সিউডোপডিয়ার সাহায্যে কিন্তু ওরা গমন করে। এই যে প্রোটোপ্লাজম যা আছে, এই প্রোটোপ্লাজমের ঘনত্বের তারতম্য ঘটিয়ে, মানে এখানে ছিল ঘনত্ব বেশি, কোনো সময় এইদিকে ঘনত্ব হয়ে গেল, তখন এই দিকে বেড়ে গেল, একটু বেড়ে এখানে প্রোটোপ্লাজমটা চলে এলো, এখানে চলে এলো। তাহলে এই যে প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন ঘটানো হলো, এই পরিবর্তন ঘটানোর ফলে এর কি হচ্ছে? এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছে। এটা অ্যামিবার দেহে দেখা যায়। অ্যামিবার এই রকমের গমন করে। এটা কিছু উদ্ভিদ, মিক্সোমাইসিটিস,
মিক্সোমাইসিটিস নামক উদ্ভিদের কিন্তু এই ধরনের চলন দেখা যায়, ঘনপদ বা প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন ঘটিয়ে এটা করে, এই জন্য এটাকে বলা হয় অ্যামিবয়েড চলন। তাহলে এতক্ষণ যে আলোচনাগুলো হলো তোমরা দেখতে পেলে যে প্রতিটা আলোচনায় কিন্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু পড়লাম এটা সামগ্রিক চলন, অর্থাৎ এটা সামগ্রিকভাবেই স্থান পরিবর্তন হচ্ছে। এই সামগ্রিক চলনটাই কিন্তু বলা হচ্ছে কি না গমন। প্রশ্ন আসে অনেক সময় যে সাধারণত আমরা জানি উদ্ভিদেরা কি করে, উদ্ভিদেরা চলন হয়, উদ্ভিদের চলন হয়, কারণ ওরা এক জায়গায় স্থির থাকে, মাটির সঙ্গে মূলটা আবদ্ধ থাকে, অন্য জায়গায় যেতে পারে না, সেই জন্য ওদের কি চলন হয়। কিন্তু প্রশ্ন আছে যে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো, মানে গমন করতে পারে। সাধারণত উদ্ভিদরা গমন করে না, চলন করে, প্রাণীরা গমন করে, কিন্তু উদ্ভিদের দেহে গমন হয়, সেটা কোন গমন? এই সামগ্রিক চলন যেটা, সেটাই কিন্তু গমন। অর্থাৎ এই যে সামগ্রিক চলন যাদের দেহে ঘটছে তারাই কিন্তু গমনে সক্ষম। এটা কি গেল? তাহলে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম কোন ধরনের সামগ্রিক চলন, না এইটা সামগ্রিক চলনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে দেখলে কোষের ভেতরের সব ঘটনা, প্রোটোপ্লাজমের বিভিন্ন চলনগুলো আলোচনা হবে। ঠিক আছে, এবার যাব আমরা হচ্ছে না আবিষ্ট সামগ্রিক চলন। এবার কি হবে না আবিষ্ট সামগ্রিক চলন। আবিষ্ট চলন মানে এটা সামগ্রিক চলন, এটাকে বলা হয় ট্যাকটিক চলন। এটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনটাও সামগ্রিক চলন, কিন্তু এটা আবিষ্ট কারো দ্বারা, অর্থাৎ কারো দ্বারা মানে উদ্দীপকের দ্বারা। উদ্দীপকগুলো কি না পরিবেশ থেকে তারা সেই উদ্দীপকের প্রতি সাড়া নেয়। পরিবেশের যে বিভিন্ন উদ্দীপক কি হতে পারে, জল হতে পারে, আলো হতে পারে, কি হতে পারে, রাসায়নিক পদার্থ হতে পারে, আরও আছে বিভিন্ন রকমের উদ্দীপক হতে পারে। এই যে ট্যাকটিক চলন বা আবিষ্ট সামগ্রিক চলন, এটা কিন্তু কাকে বলা হচ্ছে? যখন বলছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে জীবদেহের বা উদ্ভিদের কি হয়, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে অঙ্গ বা অঙ্গাংশের স্থান পরিবর্তন হয়, সেটাকে বলা হয় সামগ্রিক আবিষ্ট চলন, যেটাকে আমরা বলি ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলন বিভিন্ন রকমের হয়। কীরকম হয় না, এই যে বিভিন্ন রকম হচ্ছে তার মানে তোমরা মাথার মধ্যে চাপ নিয়ে নিও না যে এত রকমের ট্যাকটিক চলন কি করে মনে রাখবো, কি করে মুখস্থ করব। ভয়ের কোনো কারণ নেই, খুব সাধারণ। ট্যাকটিক চলন যখন তখন বলছি তখন কি বলছি না বহিস্থ বিভিন্ন উদ্দীপকের প্রভাবে। আর আমি যখন ট্যাকটিক চলনের প্রকারভেদ আলোচনা করব, যখন বলবো যে বিভিন্ন রকম ট্যাকটিক চলন, তখন কিচ্ছু না, ওই ট্যাকটিক চলনের সংজ্ঞাটাই লিখবো। ওখানে যেমন বলেছিলাম বিভিন্ন উদ্দীপকের প্রভাবে, এখানে যে উদ্দীপকের প্রভাবে ট্যাকটিক চলনটা ঘটবে শুধু সেই উদ্দীপকের কি নামটা লিখবো আগে। আলো, আলোকে আমরা বলি ফটো, ফটোসিনথেসিস পড়েছো, সালোক সংশ্লেষ আলোর উপস্থিতিতে ঘটে ফটো, তাই ফটো ট্যাকটিক। ফটো ট্যাকটিক, তাহলে ট্যাকটিক মানে সামগ্রিক চলন, ফটো উদ্দীপক, ফটো মানে আলো উদ্দীপকের প্রভাবে যখন ওর সামগ্রিক চলন হবে তখন ফটো ট্যাকটিক। কার ক্ষেত্রে ঘটে? ফটো ট্যাকটিক কিছু শৈবালের ক্ষেত্রে, কিন্তু শৈবালের দেহে এই ফটো ট্যাকটিক চলন দেখা যায়। তারপরে কি, তারপরে হচ্ছে থার্মোট্যাকটিক। দেখো থার্মো, থার্মো মানে কথাটা কার সঙ্গে কোথায় আছে, ট্যাকটিক চলন তো আমরা আগেই জানলাম। আর থার্মো কথাটা কোত্থেকে পেলাম? থার্মো কথাটা থেকেই, মানে আমরা জানি থার্মোমিটার কি করা হয়, গায়ের তাপমাত্রা মাপা হয়, কোনো বস্তুর তাপমাত্রা মাপা হয়, মানে তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ তাপমাত্রার প্রভাবে যে ট্যাকটিক চলনটা হবে সেটা হচ্ছে থার্মো ট্যাকটিক। কার ক্ষেত্রে হয়? কিছু এই পাতা শ্যাওলা বলে একটা উদ্ভিদ, আমি আগেও বললাম এখনও বললাম, এই পাতা শ্যাওলা উদ্ভিদের কিন্তু এই থার্মোট্যাকটিক চলন হয়। 3 নম্বর হচ্ছে কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক, কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, কেমিক্যাল থেকে কেমো কথাটা এসছে, রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা দ্বারা যখন ট্যাকটিক চলন হবে তখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে কেমোট্যাকটিক। কার ক্ষেত্রে হয় না, ফার্ন গাছের শুক্রাণু, ফার্ন গাছ তার শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে
শুক্রাণু কি হয় না ম্যালিক অ্যাসিডের আকর্ষণে কোথায় যায়, ডিম্বাণুর কাছে যায়। জানি আমরা শুক্রাণু সবসময় ডিম্বাণুর কাছে যায় নিষেক করার জন্য। এই যে শুক্রাণু যে ডিম্বাণুর কাছে যাচ্ছে এই ফার্ন গাছের, কার জন্য যাচ্ছে না ম্যালিক অ্যাসিডের জন্য, ম্যালিক অ্যাসিডের আকর্ষণে যাচ্ছে। তাহলে ম্যালিক অ্যাসিডটা কি না, ম্যালিক অ্যাসিডটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, তার আকর্ষণ হচ্ছে তার কেমোট্যাকটিক। এছাড়া কি আছে তাহলে, ফটো গেল, থার্মো গেল, কেমো গেল, আর কি হতে পারে, আর হতে পারে গ্যালভেনোট্যাকটিক। গ্যালভেনো কথাটা তোমরা জানো, গ্যালভেনোমিটার অর্থাৎ ইলেকট্রিকের যে মাপা হয়, বিভিন্ন প্রবাহ মাপা হয়, সেইগুলো গ্যালভেনোমিটার। সেই গ্যালভেনোট্যাকটিক মানে বিদ্যুতের প্রভাবে যখন হয়, যখন চলন হবে সামগ্রিকভাবে, সেটা কিছু শৈবালের দেহে দেখা যায়। আর কি হতে পারে, রিওট্যাকটিক। রিও মানে সমুদ্র স্রোত, জলের স্রোতের তারতম্যের উপর নির্ভর করে যে ট্যাকটিক চলন হবে, কিছু শৈবালে দেখা যায়। তারপরে হাইড্রোট্যাকটিক। হাইড্রো মানে হচ্ছে জল, এটা কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহে কিন্তু এই হাইড্রোট্যাকটিক চলন দেখা যায়। তাহলে আমরা কি করলাম, এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে সামগ্রিক চলন। এই সামগ্রিক চলনের প্রকারভেদ পড়লাম। স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলনের আমি উদাহরণ সহ বিভিন্ন রকম স্বতঃস্ফূর্ত চলন বললাম। আর এদিকে আবিষ্ট সামগ্রিক চলন, যেটাকে ট্যাকটিক চলন বলছি, তার বিভিন্ন রকম ট্যাকটিক চলন আমি আলোচনা করলাম উদাহরণ সহ। এটা ছিল হচ্ছে উদ্ভিদের সামগ্রিক চলনের বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন রকম প্রকারভেদ উদাহরণ সহ সংজ্ঞা আলোচনা করতে হবে। উদাহরণগুলো মেন, উদাহরণ মনে রাখতে হবে, সংজ্ঞাগুলো আপনা আপনি আসবে। ট্যাকটিক চলনের সংজ্ঞা জানলেই তুমি ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক, রিওট্যাকটিক, হাইড্রোট্যাকটিক এগুলো কিন্তু বলতে পারবে। কারণ ট্যাকটিক চলন একটা হচ্ছে কমন সংজ্ঞা, সেই ট্যাকটিক চলনের মধ্যে যখন সেই উদ্দীপকগুলোর নাম অনুসারে সেই ট্যাকটিক চলনের প্রকারভেদ আলোচনা হবে। যেমন ফটো মানে আলো উদ্দীপকের, থার্মো মানে তাপমাত্রা, কেমো মানে রাসায়নিক পদার্থ, গ্যালভেনো মানে বিদ্যুৎ, তারপরে রিওট্যাকটিক সমুদ্র স্রোত বা স্রোতের প্রভাবে, হাইড্রো মানে জলের প্রভাবে। এইভাবে কিন্তু আমরা উদাহরণ সহ বিভিন্ন সংজ্ঞাগুলো মুখস্থ করব, জানবো, পড়ব। ওকে, এটা গেল হচ্ছে আমাদের কি না চলনের, সামগ্রিক চলনের বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ তার আলোচনা করলাম। এবার কি হবে, এবার আমরা বক্র চলন, আরেক ধরনের চলন, বক্র চলন। বক্র চলন মানে একে বেঁকে চলন হয়। উদ্ভিদের বৃদ্ধি যখন হয় তখন একে বেঁকে তার বৃদ্ধিটা ঘটে, ফলে একে বেঁকে, সেই জন্য বক্রচলন কারো দ্বারা হচ্ছে। এই বক্রচলনও কিন্তু দু রকমের, কি ওই একই, স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট। এটা বক্রচলন, আগেরটা ছিল হচ্ছে সামগ্রিক চলন। স্বতঃস্ফূর্ত বক্রচলন মানে একে বেঁকে যেতে হবে, ওটা সামগ্রিক চলন ছিল, স্থান পরিবর্তন হচ্ছিল। এখানে কিন্তু স্থান পরিবর্তন হবে না, একই জায়গায় থেকে কিন্তু ওটা কি হবে না একে বেঁকে ওর বৃদ্ধিটা হবে। স্বতঃস্ফূর্ত বক্র চলন, এটা হচ্ছে বৃদ্ধিজ। কীরকম হয়, 1 নাম্বার বলন। বলনটা কি, বলনটা হচ্ছে যখন কোনো একটা উদ্ভিদ কোনো একটা অবলম্বনকে, ধরো একটা বাঁশ বা লাঠি বা কিছুকে পেঁচিয়ে পেঁচিয়ে যখন বড় হবে, বৃদ্ধি হবে, এটা হচ্ছে বলন। কাদের ক্ষেত্রে হয়, অপরাজিতা। নিশ্চয় দেখেছো গাছটা যখন কোনো কিছুকে ধরে ওটাকে পেঁচিয়ে 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 ওঠে, দেখেছো ওটা। আর তারপরে আছে পরিবলন। পরিবলন কি না, পরিবলন সাধারণত যারা ওই লিগুমিনেসিগত সিম জাতীয় যারা উদ্ভিদ, যারা দুর্বল প্রকৃতির যাদের কাণ্ড, তারা কি করে যে আকর্ষণের সাহায্যে কোনো কিছুকে ধরে উপরের দিকে ওঠে। লাউ, কুমড়ো, তাদের কি হয় দেখবে আকর্ষণটা এরকম স্প্রিংয়ের মতো পেঁচানো হয়। অর্থাৎ এটার যেমন চারিদিকে অসমান বৃদ্ধির ফলে বলন হচ্ছে, সেই অবলম্বনকে একদম কাণ্ডটাকে বেষ্টন করে উঠছে, এখানে কোনো একটা নির্দিষ্ট দিকের কাণ্ডের কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে, ফলে ওটা বেঁকে যাচ্ছে অবলম্বনের দিকে। এটা হচ্ছে পরিবলন। কাদের দেখা যায়, লাউ, কুমড়ো এইরকম গাছ যাদের আকর্ষ আছে, মানে যার সাহায্যে কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে, সেটার হয়। আর এটা কি বললাম, অপরাজিতার কথা বললাম। ওকে, এবার
এটা গেল বৃদ্ধি। আর কি আছে 3 নাম্বার, খুব ইন্টারেস্টিং জিনিস, হাইপোন্যাস্টি। হাইপোন্যাস্টি। আর একটা আছে হচ্ছে এপিন্যাস্টি। খুব মানে দারুণ জিনিস। আমি বলন পরিবলন পড়লাম, এবার আমি বলবো হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি। আচ্ছা, তোমরা দেখেছো, ভালো করে একটু খেয়াল করলে বলতে পারবে যে কচি কলা পাতা বা কচু পাতা, যে কচু আমরা খাই, কচুর শাক, আচ্ছা দেখেছো তো, ওই পাতাগুলো যখন প্রথমে জন্মায়, বের হয়, তখন কেমন অবস্থায় থাকে? তখন কিন্তু ওটা থাকে হচ্ছে এইরকম, কিন্তু গুটিয়ে থাকে। দেখো তোমরা, এইরকম একদম মুদে থাকবে, গুটে থাকবে, এইরকম করে বেরোয়। খেয়াল করবে, যদি কেউ না দেখে থাকো খেয়াল করবে। তোমাদের মনে রাখবে যে এই যে বিভিন্ন প্রজেক্টগুলো করা হয়, তার অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে একটা আছে নেচার স্টাডি, প্রকৃতি পর্যবেক্ষণ। সেখানে গিয়ে দেখতে পাবে এই জিনিসগুলো খুব ভালো মতো। সেই জন্যই কিন্তু প্রজেক্টগুলোর ব্যবস্থা করা হয়েছে, তোমরা যেন দেখতে পাও বিভিন্ন উদ্ভিদের কীভাবে কার্যকলাপগুলো করছে সেটা। তো এই যে কচি কলা পাতা বা কচু পাতা যখন জন্মের প্রথমে দিকে, তখন এটা এরকম গুটিয়ে থাকে। তারপরে কি হয়, যখন বড় হয় আস্তে আস্তে, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, ফুলে যায়, তাই তো? কেন ফুলে জানো? মনে একবার প্রশ্ন এসছে যে কেন ফুলে? কারণ এখানে ওদের এই পাতার চলন হলো। কীরকম চলন হলো না, হাইপো এবং এপিন্যাস্টি দুটো মিলেই কিন্তু ওর চলনটা ঘটলো। কি হলো, আমরা জানি পাতার দুটো ত্বক থাকে, একটা ঊর্ধ্ব ত্বক আর একটা হচ্ছে নিম্ন ত্বক। কি হয় এই বিজ্ঞানে, জীবন বিজ্ঞানে, এই হাইপো মানে হচ্ছে নিচে, বিলো। হাইপো কথাটা এসছে নিচে মানে বিলো, আর এপি কথাটা এসছে ওপর। তার মানে হাইপো মানে নিচে। কিসের নিচে না, এই যে পাতার, সেই কচি কলা পাতা বলো আর কচু পাতা বলো, তার যে দুটো ত্বক আছে, তার কি হয়, যখন প্রথমে জন্মায় তখন তার হাইপোন্যাস্টি চলন ঘটে। কীরকম না, এই ঊর্ধ্ব ত্বক, এটা ঊর্ধ্ব ত্বক, এটা কি, এটা নিম্ন ত্বক। তো তাহলে আমি হাইপো মানে নিচে, তাহলে তার নিম্ন ত্বকের কোষগুলো ঊর্ধ্ব ত্বকের কোষের থেকে তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তার ফলে কি হয়, দেখো এটাও বাড়ছে কম, এটা বাড়ছে বেশি। ফলে দুটো জিনিস যখন একসঙ্গে লেগে আছে, তখন যদি দুটো যেটা বেশি বাড়বে, সেটা কি হবে, সেইটাই বেঁকে যাবে। ফলে নিচের তলটা বেশি বড় হবে, ফলে বড় হলে কোথাও যেতে পারছে না, উপরের তলের সঙ্গে লেগে আছে জন্য ওরা কি হয়, মুদে যায়। ওই অনেকটা ধনুক দেখেছো তো, ধনুক, সেই অর্জুনের গান্ডীব থেকে শুরু করে, ধনুকটা কি হয়, একটা থাকে হচ্ছে বাঁশ বা কাঠ বা ওই ধরনের জিনিস দিয়ে, আর একটা সুতো থাকে। সুতোটা সবসময় ওই বাঁশের যেটা তৈরি করা থাকে তার থেকে ছোট থাকে। এবার যখনই বাঁশটা যেহেতু বড়, এবার ওই বাঁশের দুই প্রান্তে যখন সুতোটাকে বাঁধা হলো, তখন ন্যাচারালি দেখবে বাঁশটা বেঁকে যায়, সুতোটা কিন্তু নয়, কারণ সুতোটা ছোট। ঠিক এখানেও তাই। তাহলে কে বেঁকলো, যে বড় সে বেঁকলো। এখানেও নিচেরগুলো বেশি বৃদ্ধি হচ্ছে, সেই জন্য এ বেঁকছে, ফলে পাতাটা এরকমভাবে কিন্তু মুদে যাচ্ছে। এবার আস্তে আস্তে বড় হচ্ছে, পাতাটা খুলছে। কেন? তখন এপিন্যাস্টি চলন হচ্ছে। তখন কি হচ্ছে, তখন এপি মানে উপরে, এইভাবে মনে রাখতে হবে। এপি মানে কি, উপরে। তাহলে তখন ঊর্ধ্ব ত্বকের কোষগুলো, ওই পাতাগুলোর ঊর্ধ্ব ত্বকের যে কোষগুলো, নিম্ন ত্বকের কোষের থেকে ওরা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে তাহলে ওপরের কোষগুলো বাড়ছে। এবার এইরকম ছিল মুদে, এবার ওপরের যখন বাড়ছে, তখন আস্তে আস্তে কি ওপরের বড় হচ্ছে, ফলে এটা খুলে সমান হয়ে যাচ্ছে, পাতাটা ফুটে যাচ্ছে। বোঝা গেল? এই জন্য এখান থেকে একটা খুব প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যে কি না, কচি কলা পাতা, কচু পাতা জন্মের সময় কেন গুটিয়ে থাকে এবং পরে যখন বড় হয় আস্তে আস্তে কেন খুলে যায়? এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে, যে হাইপোন্যাস্টি এবং এপিন্যাস্টি চলনের ফলে। তাহলে এগুলো দেখতে পেলে বৃদ্ধি যাও স্বতঃস্ফূর্ত, আপনা আপনি হচ্ছে, এগুলো আমরা কেউ করি না। এবার আর একটা আছে হচ্ছে কি না, রসস্ফীতিজনিত চলন। সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হয় প্রকরণ চলন। প্রকরণ চলন রসস্ফীতিজনিত, অর্থাৎ কোষের মধ্যে, উদ্ভিদের কাণ্ড বলো আর কোষ বলো, তার মধ্যে যখন রসের পরিমাণটা বেড়ে যায়, বাড়া কমা হয়, সেই রসস্ফীতিজনিত কারণে যদি উদ্ভিদের কোনো অঙ্গ বা অঙ্গাংশের
যদি চলন হয় তখন সেটাকে বলা হয় প্রকরণ চলন। বনচারাল বলে একটা গাছ আছে, তার 3টে পাতা হয়, উপরের পাতা বড়, নিচে সাইডে 2টো পাতা। কি হয় না, রসস্ফীতিজনিত কারণে কোষের মধ্যে, পাতার মধ্যে রসের পরিমাণ বাড়া কমা হলে এই পাতা দুটো উপরে ওঠা নামা করে, মানে এইরকম আছে, এইরকম ওঠা নামা করবে, নড়ে। কেন নড়ে? এই রসস্ফীতিজনিত কারণ। এটাকে বলা হয় প্রকরণ চলন। বনচারাল বলে উদ্ভিদের যে ছোট পার্শ্বপত্রক, মানে পাতার যে ছোট পাতা দুটো, তার মধ্যে রসস্ফীতিজনিত কারণে সেই পাতাগুলো ওঠা নামা করে, এটা হচ্ছে প্রকরণ চলন। তাহলে এতক্ষণ আমরা দেখলাম এগুলো কিন্তু বক্রম, আঁকা বাঁকাভাবে একই জায়গা থেকে চলন হচ্ছে, সেটা স্বতঃস্ফূর্ত চলন হলো। ওকে, এবার যাব হচ্ছে স্বতঃস্ফূর্ত চলনের পরে বক্র চলনের আর একটা ভাগ আছে, সেটা কি না, সেটা হচ্ছে আবিষ্ট বক্র চলন। বক্র চলনের এবার যাব হচ্ছে স্বতঃস্ফূর্ত, যেমন আগে ছিল তেমন আবিষ্ট। এই আবিষ্ট বক্র চলন 2 রকমের হয়। আবিষ্ট আগে আবার বলেছি, এখনো বলছি, আবিষ্ট মানে আরো দ্বারা, মানে উদ্দীপকের দ্বারা, বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন চলন হবে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটবে। 2 রকমের, একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা ন্যাস্টিক চলন। ট্রপিক আর ন্যাস্টিক চলন। ট্রপিক চলনটা কি না, এই ট্রপিক চলনটা যেহেতু এরা উদ্দীপকের অনুসারে, উদ্দীপকের প্রভাবে ঘটছে, উদ্দীপক কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, এই ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হবে, মানে কোন দিকে উদ্দীপকটা আছে সেই দিকে যাবে, সেই দিকে যে চলন হবে উদ্ভিদের কোনো অঙ্গ বা প্রত্যঙ্গের, এটা গতিপথ অনুসারে। আর ন্যাস্টিক চলনটা কি হবে না, ন্যাস্টিক চলনটা হবে উদ্দীপকের তীব্রতা অনুসারে না হয়ে উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে, অর্থাৎ কম বেশির ওপর ভিত্তি করে চলনটা হবে। আর এটা গতিপথ কোন দিকে আছে তার উপর ভিত্তি করে হবে উদ্দীপকের। ঠিক আছে, এবার এই ট্রপিক চলনটা কত রকমের হয়, ওই একই কথা, বিভিন্ন উদ্দীপকের নাম অনুসারে ট্রপিক চলনটা কিন্তু তার নাম হবে। 1 নাম্বার ফটোট্রপিক। দেখো আগেও বলেছি, এখনো বলছি, ফটোট্রপিক। ফটো মানে আলো, অর্থাৎ আলো উদ্দীপকের প্রভাবে, আলো উদ্দীপকের গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, সেটা হচ্ছে ফটোট্রপিক। তোমরা বলো তো যে তাহলে আলোর গতিপথ অনুসারে উদ্ভিদের কোন অঙ্গের বৃদ্ধি বা চলন ঘটে? খেয়াল করে দেখো ভালো করে যে আলোর দিকে উদ্ভিদের কোন জিনিসটা যায়। আলোর দিকে উদ্ভিদের কাণ্ড বা বিটপ যায়। তাহলে আলোর দিকে কাণ্ডের যে চলন, কাণ্ডের যে মুভমেন্ট, সেটা হচ্ছে ফটোট্রপিক। কি করে বুঝলাম বা কি করে বুঝবে? কিচ্ছু না, বাড়িতে যদি একটা টবে একটা গাছ থাকে, তুমি গাছটাকে তোমার ঘরের মাঝখানে রেখে দেবে সোজা করে, কিছুদিন পর দেখবে গাছটা আপনা আপনি বেঁকে গেছে যেদিকে জানালা আছে, মানে কাণ্ডটা, পাতাগুলো তুমি যেভাবেই যেদিকেই ঘুরিয়ে রাখো, দেখবে কিছুদিন পরে সেটা জানলার দিকেই বেঁকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ ওই গাছ জানে বা গাছের পাতা বা কাণ্ড জানে যে জানলার দিকে গেলে আমি কী পাবো? সূর্যের আলোটা পাবো, এই যে আলোটা দরকার খাদ্য তৈরি করার জন্য, তার সাথে সমন্বয় সাধন করার জন্যই এই ফটোট্রপিক চলনটা হচ্ছে, অর্থাৎ কাণ্ডের আলোর দিকে যাবে। এটা বলা হয় আলোক, মানে পজিটিভ ফটোট্রপিক চলন। ঠিক মূল কখনোই কাণ্ডের দিকে যাবে না, মূল হচ্ছে নিচের দিকে যাবে, কাণ্ডের আলোর বিপরীত দিকে যাবে, ওটা বলে নেগেটিভ ফটোট্রপিক। মানে ফটো আলোর সাপেক্ষে যদি আমি বিচার করি চলনে, তাহলে ওটা হচ্ছে নেগেটিভ, কারণ ওটা আলোর বিপরীত। ক্লিয়ার? আবার সুন্দরী বা লবণাম্ব উদ্ভিদের কিছু কিছু যেগুলো শ্বাসমূল দেখা যায়, তারা কিন্তু নিচের দিকে যায় না, তারা কিন্তু আবার উপরের দিকেই ওঠে। ওটা কিন্তু আবার মূলের ক্ষেত্রে ওটা হচ্ছে আলোর দিকে যাচ্ছে, তাহলে ওটা কিন্তু পজিটিভ ফটোট্রপিক চলন, ওই সুন্দরী গাছের যে শ্বাসমূলের যে চলনটা। বোঝা গেছে? তাহলে এটা খুব সহজে তোমরা নিজেরাও পরীক্ষাটা করতে পারবে। দ্বিতীয়ত হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিকটা, হাইড্রো মানে হচ্ছে জল। হাইড্রো মানে কি না, হাইড্রো মানে হচ্ছে জল,
তাহলে হাইড্রো মানে জল, তাহলে জলের দিকে যাবে। জল কতটা কম বেশি হচ্ছে তার উপর নির্ভর না, জলের দিকে যাবে। কে যায় জলের দিকে? আমরা জানি মূল জল শোষণের জন্য মাটির নিচে যায়, মানে মূল জলের দিকে যাবে। জলটা কত ভেতরে আছে, কতটা আছে সেটাও জানে না, কিন্তু জানে আমি মাটির দিকে গেলে আমি জলটা পাবো, সেই জন্য মূল সবসময় জলের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। হাইড্রোট্রপিক, এটা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক বা অনুকূলবর্তী চলন। আর কাণ্ড আবার কি হবে? কাণ্ড সবসময় জলের বিপরীত দিকে যাবে, ওটা নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে। আবার তুমি দেখো যে পাতাগুলো, পাতা, গাছের পাতা, কাণ্ড যেমন আলো যেদিকে আছে তার সমান্তরালভাবে বৃদ্ধি পায়, মূল যেমন তার জলের সমান্তরালভাবে বৃদ্ধি পায়, পাতা কিন্তু আলোর সমকোণে, অর্থাৎ আলো যদি এই দিকে থাকে বা এই দিকে যদি আলো পড়ে তাহলে পাতাটা সবসময় বৃদ্ধি দেখছে সমকোণে হচ্ছে, এটাকে বলা হয় তির্যক আলোকবর্তী চলন। সবসময় পাতাটা আলোর সমকোণে বৃদ্ধি পায়, তির্যক আলোকবর্তী চলন। ওই জায়গাটা আমার বলা হয়নি, এখানে বলে দিলাম। তাহলে হাইড্রোট্রপিক চলন যে মূলের জলের দিকে যাওয়া, হাইড্রোট্রপিক চলন। এটা কি করে হবে? কিচ্ছু না, তুমি একটা চালুনি নেবে, ওর মধ্যে কাঠের গুঁড়ো রাখবে, কাঠের গুঁড়োটাকে ভিজিয়ে দেবে, তার মধ্যে কিছু অঙ্কুরিত বীজ, ছোলা বা মটর যায় রেখে দেবে, ঝুলিয়ে দেবে, দেখবে প্রথমে মূলটা নিচের দিকে ওই চালুনির যে ছিদ্র তা দিয়ে নিচে নেমে গেল। এবার যেই নিচে নেমে গেল দেখবে আবার কিছু দিন বা কিছুক্ষণ পরে দেখবে আবার ওপরের দিকে চালুনির মধ্যে ঢুকে যাচ্ছে। কেন না? প্রথমে নিচে গেছিল টানে, এবার তারপরে জল পেলো না, আবার ঘুরে আসলো, কারণ ওই চালুনির মধ্যে তো কাঠের গুঁড়োগুলো ভেজা, সেখানে জল আছে, সেই জলের জন্য আবার সেই দিকে আসলো। এটা গেল হাইড্রোট্রপিক চলন। আর কি আছে? আর আছে অভিকর্ষীয় বৃত্তি চলন, অর্থাৎ জিওট্রপিক চলন। জিওট্রপিক, জিওট্রপিক কথাটা দেখো, জিও মানে ভূগোল, ভূগোল মানে পৃথিবী, আর পৃথিবী মানে কি? পৃথিবীর টান, অর্থাৎ পৃথিবী সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, টানে, অভিকর্ষ বল বলে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যখন উদ্ভিদের চলন হচ্ছে কোনো অঙ্গের বা অঙ্গাংশ, তাকে বলে জিওট্রপিক চলন। কে যায়? ওই মূল মাটির নিচেই তো যাচ্ছে। কেন? অভিকর্ষ টানের জন্য, অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে যাচ্ছে, এটা পজিটিভ জিওট্রপিক চলন। আর কাণ্ড সবসময় উপর দিকে যাচ্ছে, এটা নেগেটিভ জিওট্রপিক চলন। মূলের চলন পজিটিভ, কিন্তু শ্বাসমূল কিন্তু আবার নেগেটিভ, কারণ উপর দিকে যাচ্ছে, নিচের দিকে না গিয়ে। তাহলে ফটো জিওট্রপিক। আর কি আছে? স্পর্শবৃত্তি চলন আছে, থিগমোট্রপিজম, স্পর্শবৃত্তি। এটা কি হয় না? স্পর্শের ফলে কাণ্ড, একটা গাছ বড় হচ্ছে, তার সঙ্গে কিছু একটা রেখে দাও, দেখবে ওর সঙ্গে সঙ্গে বড় হবে, মানে স্পর্শতলে সমান্তরালভাবে বড় হচ্ছে, এটা পজিটিভ। মূল, এবার কোনো একটা জিনিস মূল নামছে, কোনো কিছু একটা বাধা পেলে মূলটা কিন্তু আর ওদিকে বৃদ্ধি হবে না, সে তার বিপরীত দিকে তখন বৃদ্ধি হতে শুরু হবে, নেগেটিভ। স্পর্শতলের জন্য, স্পর্শের জন্য যখন চলন হবে। আর কি আছে? কেমোট্রপিক। কেমো কথাটা আগেও শুনেছ, যে কেমোট্রপিক মানে হচ্ছে রাসায়নিক পদার্থের জন্য। এই যে পুংস্তবক, স্ত্রী স্তবকের যে ধরো এই যে ডিম্বকের সঙ্গে মিলন হওয়ার জন্য যে পুংস্তবকের যে রেণু বা নিউক্লিয়াসটা, সেটা এখানে যে মিলিত হবে এর সঙ্গে, কিভাবে হবে না? সেই পুংস্তবকের রেণুর যে পরাগ নালিকা বা পরাগ নলটা এখানে আসলো, তো পরাগ নলটা এই যে গর্ভমুণ্ডের দিয়ে ডিম্বকের মধ্যে ঢুকবে, এই যে পরাগ নলের যে চলনটা, এটা কিন্তু একটা রাসায়নিক পদার্থের জন্য হয়, সেই জন্য কিন্তু নিষেকটা ঘটে। এটা কিন্তু কেমোট্রপিক চলন। এই ছিল আমাদের কি না বক্র চলনের একটা ভাগ, আবিষ্ট বক্র চলন, তার একটা ভাগ হচ্ছে ট্রপিক চলন। তাহলে বিভিন্ন প্রকার ট্রপিক চলন, উদাহরণ সহ সংজ্ঞা, আর এর যে পরীক্ষাগুলো সেগুলো তোমরা বাড়িতে তো এখন অনেক সময়, সুতরাং তোমরা পড়াশোনার পাশাপাশি পরীক্ষাগুলো নিজে হাতে করলে দেখবে অনেক বেশি মজা পাবে, অনেক বেশি ভালো লাগবে পড়তে। এবার আর একটা বক্রচলন, আবিষ্ট বক্রচলন, সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। আগেই বলেছি ন্যাস্টিক চলনটা কিসে হয় না তীব্রতার, উদ্দীপকের তীব্রতা অনুসারে, কম বেশির ওপরে, গতিপথ না, কম বেশির ওপরে নিয়ন্ত্রণ হবে এই চলনটা।
এখানে ওই একই, এক ফটো ন্যাস্টি, এটা শুধু ন্যাস্টি লিখব, উদ্দীপকগুলো একই, এখানে শুধু ফটো উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, কম বেশির উপর নির্ভর করে যখন হবে ফটো ন্যাস্টিক। যেমন আমরা জানি পদ্মফুল দিনের আলোতেই ফোটে, সূর্যের যত আলো বাড়বে তত ফুলটা ফুটবে, পদ্মফুল। ঠিক আছে, আর কি হয় না, উদ্ভিদের কোষের যে পত্ররন্ধ্র থাকে, জানি আমরা এটা পত্ররন্ধ্র, তার সঙ্গে কি থাকে, গার্ড রক্ষী কোষ থাকে। এই রক্ষী কোষগুলোর কিন্তু ওপর নির্ভর করেই কিন্তু এই পত্ররন্ধ্র খোলা এবং কি হয় না বন্ধ হয়। এদেরও যে চলনটা সেটা আলোর ওপর নির্ভর করে, আলো বেশি হলেই এটা ফুলবে, পত্ররন্ধ্র বেশি হলে। এর এক ধরনের ফটোন্যাস্টিক চলন। এছাড়া কিছু সিম্ম জাতীয় উদ্ভিদ আছে, যে সিম্ম জাতীয় উদ্ভিদগুলোরও কিন্তু কি হয় না, বেশি আলো হলে ওটা বন্ধ হয়ে যায়, পাতাগুলো বন্ধ হয়ে যায়। তেঁতুল গাছের পাতা কম আলোতে বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে ফটোন্যাস্টি। 2 নম্বর থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টি বা থার্মোন্যাস্টিক, থার্মো মানে আগেই বলেছি তাপমাত্রা, তাপমাত্রার জন্য যখন ন্যাস্টিক চলন হয়। টিউলিপ ফুল আছে একটা, পাঞ্জাবে খুব হয়, সেই টিউলিপ ফুলের যে পাপড়িগুলো খোলে আর বন্ধ হয়, এটা তাপমাত্রার ওপর নির্ভর করে, তাপমাত্রার তারতম্যের ওপরে। তাপমাত্রা বেশি হলে খুলবে, তাপমাত্রা কম হলে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে থার্মোন্যাস্টি। আর কি হয় না, কিছু কিছু সিম্মগোত্রীয় উদ্ভিদ আছে যার পত্রকগুলোও কিন্তু কি করে না, এটা এই খোলা তাপমাত্রার উপরে নির্ভর করে কিন্তু খোলে বা বন্ধ হয়ে যায়। তারপর 3 নম্বর কি হলো, নিকটিন্যাস্টি। নিকটিন্যাস্টি, নিকটি মানে তাপ এবং আলো দুটোর প্রভাবেই যখন হচ্ছে, তাপ এবং আলো দুটোর প্রভাবেই যখন হবে সেটা হচ্ছে নিকটিন্যাস্টি। কার হয়, তামাক, ক্যাকটাস, এদের ফুলগুলো এই তাপ এবং আলোর প্রভাবে খোলে বেশি হলে, আর তাপ আলো কম হলে সেটা বন্ধ হয়ে যায়। আর কি হয় না, বাবলা, আমরুল, তারপরে শুষ্নি, এদের পাতাগুলো কিন্তু বেশি আলোতে এবং তাপে ফোটে, খোলে, আবার কম আলো হলেই বন্ধ হয়ে যায়। তোমরা দেখতে পাবে শিরীষ গাছ, কৃষ্ণচূড়া গাছ, যখন সূর্যের আলোটা বন্ধ হয়ে যায় দেখবে ওদের পাতাগুলো কি হয়, বন্ধ হয়ে যায়, মুদে যায়। এবং রাস্তায় চলতে চলতে অনেক জঙ্গল দেখতে পাবে, কিছু উইডস, কিছু আগাছা দেখতে পাবে, যেমন ক্যাসিয়াস অফেরা, কালকাসুন্দ বলে একটা গাছ হয়, সেই গাছের পাতাগুলো দেখবে সূর্যের আলো নেভার সঙ্গে সঙ্গে বা যত সূর্যের আলো কমে আসছে, তাপমাত্রা কমে আসছে, তখন আস্তে আস্তে পাতাগুলো বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে নিকটিন্যাস্টি। তারপরে কি আছে, তারপরে আছে সিসমোন্যাস্টি। সিস্ম মানে বুঝতে পারছো, সিস্ম মানে স্পর্শ, আঘাত, চাপ, মানে কাউকে ছুলেই বন্ধ হয়ে যায়। আমরা জানি, আমাদের খুব পরিচিত এবং মজার একটা গাছ, আমরা ছোটোবেলা বা বড় অনেকেই করি, লজ্জাবতী গাছ আছে, খুলে আছে পাতাগুলো, একটু ছুঁয়ে দিলাম বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ খুলে গেল, আবার ছুঁয়ে দিলাম বন্ধ হয়ে গেল। আমাদের খুব কিন্তু মজার, এটা হচ্ছে সিসমোন্যাস্টি। আর কি আছে, কেমোন্যাস্টি। কেমো মানে কি, কেমো মানে আবারও বলছি রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের জন্য যখন ন্যাস্টিক চলন হবে, রাসায়নিক পদার্থের তীব্রতার কম বেশির উপর যখন হবে, সেটাকে না আমরা জানি পতঙ্গভুক কিছু উদ্ভিদ আছে যারা পতঙ্গ খায়, পোকামাকড় খেয়ে বড় হয়, প্রোটিন খেয়ে বড় হয়, আমরা তাদেরকে প্রোটিনভুকও বলি, আবার বলি মাংসাশী উদ্ভিদও বলি। কেন, ওরা প্রাণী খেয়ে বড় হচ্ছে, প্রাণীদের দেহ থেকে প্রোটিন খেয়ে বড় হচ্ছে। সেই পতঙ্গভুক উদ্ভিদ যেমন সূর্য শিশির, কলসপত্রী, পাতাঝাজি, এরা কি করে, এদের যে রোম, অর্থাৎ সূর্য শিশিরের যে রোম আছে, সেই রোমগুলো কি হয় না, যখনই প্রোটিন অর্থাৎ পতঙ্গ যখন এসে বসবে, তখনই ওই পতঙ্গের যে প্রোটিন আছে, প্রোটিন মানে রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থের স্পর্শে বা তার জন্য এই রোমগুলো বন্ধ হয়ে যায়, মানে তখন পোকামাকড়টাকে একদম আবদ্ধ করে ফেললো। এবার ওখান থেকে প্রোটিনটা খেয়ে নেওয়ার পরে সেটা আবার খুলে গেল। এরকম যারা পতঙ্গভুক উদ্ভিদ, প্রোটিনভুকও বলি, আবার মাংসাশী বলা যেতে পারে, সেই জন্য এই কেমোন্যাস্টি চলন হচ্ছে তাদের দেহে কিন্তু দেখা যায়। এবার একটা মজার ঘটনা বলবো এই প্রসঙ্গে, যে পদ্মফুল দিনের আলোতে ফোটে, আমরা দেখেছি শালুক ফুলও কিন্তু দিনের বেলায় ফুটতে দেখেছি। আমি আগে জানতাম যে শালুক শাপলা মধ্যে একটাই ফুল, একই ফুলের দুটো নাম,
কিছুদিন আগে আমি জানতে পারলাম যে না, শালুক শাপলা একই গোত্রের, পদ্ম একই গোত্রের, কিন্তু ফুলগুলো কিন্তু আলাদা আলাদা প্রজাতি। কি করে বুঝলাম? না, আমার বাড়ির ছাদ বাগানে আমি শালুক ভেবেই ওটা লাগিয়েছিলাম, কিন্তু ওটা শাপলা হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কী করে বুঝলেন যে ওটা শালুক না শাপলা? তোমরা যখন রাস্তা দিয়ে যাও, তার দুই পাশে যখন বাসে যাও বা ট্রেনে গেলে দেখবে যে অনেক জলে পুকুরে টুকুরে দেখবে পদ্মও ফুটে থাকে, আবার শালুকও ফুটে থাকে। তাহলে দিনের বেলা শালুক ফুটে থাকে, দেখা যায় তার দিনের আলোতে ফোটে শালুক। কিন্তু শাপলাটা আমি শালুক ভেবেই ওটাকে লাগিয়েছিলাম বাড়ির ছাদে, একটা জলাশয়ের মধ্যে জায়গায়, কিন্তু ওই যেটাকে শালুক ভেবে লাগিয়েছিলাম সেটা কোনোদিনও দেখিনি যে দিনের বেলায় ফুটছে, দেখিনি ফোটা অবস্থায়। কখন ফুটতো? রাত্রিবেলা ফুটতো, রাত্রিবেলা ফুটতো। আর যেই সকাল হতো আস্তে আস্তে, সূর্যের আলো বাড়তো, ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। মানে আমি ঠিক কি বলবো, আমি অবাক হয়ে গেছিলাম যে কী ব্যাপার, শালুক ফুল তো রাস্তাঘাটে দেখতে পাই যে জলের মধ্যে ওটা ফুটে থাকে দিনের বেলায়, এটা আবার কি হলো, পাগলামি করছে নাকি? পরে আমি ওটা মানে জানতে পারলাম যে না, শালুক না, ওটা হচ্ছে শাপলা। এটা আরও ভালো জানতে পারলাম কোথায় না, একটা কাজী নজরুল ইসলামের একটা গান নজরুল গীতি আছে, সেই নজরুল গীতির মধ্যে গানটার নাম বলছে সন্ধ্যা মালতী জবে ফুলো বনে ঝুরে, কে আমি বাজালে বাসি ভৈরবী সুরে। এই হচ্ছে গানটা, নজরুল গীতি, একটা বিখ্যাত নজরুল গীতি। তোমরা শুনতে পারো, ইউটিউবে দিলেই শুনতে হবে। কারণ এখন অনেক সময় এবার পড়াশোনাও হচ্ছে, মনটাও খারাপ আছে, একঘেয়েমি হয়ে গেছে, একটু গান বাজনা শুনলে মনটা ফ্রেশ হবে। এবং গান বাজনাটা কিন্তু এটা তোমাদের এই চলন গমন রিলেটেড এই গানটা, সেই জন্য আমি তোমাদের শুনতে অনুরোধ করছি যে সন্ধ্যা মালতী জবে ফুলো বনে ঝুরে, কে তুমি বাজালে বাসি ভৈরবী সুরে। এটা হচ্ছে গানটার প্রথম দুটো লাইন। তো এই গানটা শুনতে শুনতেই ভেতরে দেখতে পেলাম এক জায়গায় গানটার একটা পয়ার আছে লাইন, সেটা বলছে কি ভোরের কমল ভেবে। তাহলে ভোরবেলা কমল ফুল মানে ভোরবেলা থেকে ফুটতে শুরু করে। ভোরের কমল ভেবে সাজের শাপলা ফুলে গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে। তাহলে দেখো, যেটাকে ভাবতাম যে শালুক ফুল দিনের বেলায় ফুটবে, ঠিক তাই, পদ্ম ফুল দিনের বেলায় ফোটে। কিন্তু এই শাপলা ফুলটা কিন্তু সাঁঝের, কি বলছে, ভোরের কমল ভেবে, মানে ভোরবেলা পদ্ম ফুল ফুটবে, আস্তে আস্তে সূর্যের আলো আসবে আর পদ্ম ফুল ফুটবে, তোমরা দেখলে ফটোন্যাস্টি চলো। কিন্তু ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে, তাহলে কি তার মানে কি, যে শাপলা ফুলটা কিন্তু সন্ধ্যাবেলাতেই ফোটে। অনেক ফুলই আছে সাদা, বিভিন্ন সাদা ফুল যেগুলো, সেগুলোকে হাসনোয়ানা থেকে শুরু করে অন্য ফুলগুলো কিন্তু সন্ধ্যাবেলাতেই ফোটে। কিন্তু শাপলা আর শালুক এর মধ্যে কিন্তু পার্থক্য এটাই যে শাপলা ফুল কিন্তু কি বলবে না, ওটা সন্ধ্যাবেলা ফোটে, আর সূর্যের আলো যত বেরোবে তত ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাই এই নজরুল গীতির মাধ্যমে বলছে একটা, যে ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে। মানে ও ভাবছে মা, এ পদ্ম ফুল দিনের বেলা ফুটছে, কিন্তু রাত্রেবেলা কোথায় থেকে এলো? শাপলাকেও পদ্ম ভাবছে, এবং রাত্রেবেলাও সে শাপলা ফুলের চারিদিকে কিন্তু ভ্রমর গুঞ্জরে বেরোচ্ছে। তাহলে বুঝতে পারলে যে শাপলা ফুলটা রাত্রেবেলায় ফোটে, মানে ওটা কম আলোতেই কিন্তু ফোটে। যেমন বেশি আলোতে ফোটে, কারণ তীব্রতার ওপর, মানে কম বেশির ওপর নির্ভর করে বন্ধ হওয়ার ফোটা হওয়া নির্ভর করবে। এখানেও তাই দেখা যায় কম আলোতে শাপলা ফুলটা ফুটছে, কম উষ্ণতায় ফুটছে, কিন্তু পদ্ম ফুল বেশি উষ্ণতায় ফুটছে। এইরকম প্রচুর ঘটনা প্রকৃতিতে ঘটে। তোমরা একটু যদি বেরোও তাহলে দেখতে পাবে। এখন না, এখন যেহেতু করোনা, এটা যদি বেরিয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে একটু প্রকৃতির কোলে যাও, প্রকৃতির বিভিন্ন যে লীলা খেলা অ্যাক্টিভিটিগুলো গাছের উদ্ভিদের, সেগুলো তোমরা ভালো মতো দেখতে পেলেই প্রচুর চলন কিন্তু তোমরা নিজের চোখে দেখতে পাবে। তাহলে আমি এখন কি পড়ালাম না, ন্যাস্টিক চলন, বিভিন্ন রকম ন্যাস্টিক চলনের উদাহরণ সহ সংজ্ঞা পড়ালাম। এর সাথে আমার বক্রচলনটা শেষ হলো। এটা হচ্ছে আবিষ্ট বক্রচলন, যেটাকে বলা হচ্ছে দুটো রকম, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা ন্যাস্টিক চলন। ট্রপিক চলন আগে পড়ালাম, বিভিন্ন রকম ট্রপিক চলনের উদাহরণ সহ সংজ্ঞা পড়ালাম। এখন ন্যাস্টিক চলন পড়ালাম, বিভিন্ন রকম ন্যাস্টিক চলনের উদাহরণ সহ সংজ্ঞা পড়ালাম। এরই সাথে উদ্ভিদের চলন মানে সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এই চ্যাপ্টারটা, এই পোর্শনটুকুনো কিন্তু শেষ হলো। তোমরা ভালো করে পড়বে এবং বইটাকে পড়বে, দেখবে, মেলাবে, এবং যখন
এই ভিডিওটা দেখতে বসেছে, আশা করি সবাই কলম এবং খাতা নিয়ে বসেছে। সেটা যেখানে যেটুকুনো দরকার সেটাকে তোমরা কিন্তু নোট ডাউন করবে, পরে বইয়ের সঙ্গে সেটাকে ট্যালি করে নিয়ে পড়াশোনাটা করবে। আর এইভাবে বিভিন্ন প্রশ্ন যেভাবে আমি বললাম সেইভাবে কিন্তু তোমরা রেডি করবে পরীক্ষার জন্য। এবারে তাহলে এতক্ষণ তোমরা দেখলে কিভাবে চলনের মাধ্যমে উদ্ভিদেরা বিভিন্ন উদ্দীপকের প্রতি সমন্বয় সাধন করে। ঠিক তেমনি উদ্ভিদেরা কি করে না, সাড়া প্রদান করে ও সমন্বয় সাধন করে। কার মাধ্যমে না, একটা রাসায়নিক পদার্থের মাধ্যমে, যার নাম হরমোন। এর মাধ্যমে কিন্তু সমন্বয় সাধন করে, এটা আলোচনা করব। আমার এখানে পড়তে হবে উদ্ভিদের সাড়া প্রদান মানে, তার মানে কে করবে? উদ্ভিদ হরমোন। হরমোন জীবদেহে পাওয়া যায়, উদ্ভিদ এবং প্রাণীর দুজনে। উদ্ভিদের দেহে উদ্ভিদ হরমোন, যেটাকে ফাইটো হরমোন বলা হয়, প্রাণীদের দেহে প্রাণী হরমোন, যেটাকে জুও হরমোন বলা হয়। তাহলে আগে আমি দেখি যে হরমোনটা কি। হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। কেমন রাসায়নিক পদার্থ? প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে। আর কি না, এরা কোষ বা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং যেখানে উৎপন্ন হয় সেখান থেকে বাহিত হয়ে অন্য জায়গায় গিয়ে সেই কোষের জৈবনিক কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করে। আর কি হয় না, কাজ শেষ হলে তারা ধ্বংস হয়ে যায়। এই রাসায়নিক পদার্থটা হচ্ছে হরমোন। আমি যেহেতু তোমাদের উদ্ভিদের সংবেদনশীলতা এবং সমন্বয় সাধন বা সাড়া প্রদান এবং সমন্বয় সাধন পড়ছি, তাহলে সেটা উদ্ভিদ হরমোন হবে। তাহলে উদ্ভিদ হরমোন পড়ার আগে তাহলে হরমোন কাকে বলে এটা না জানলে তো বুঝতে অসুবিধা হয়। তাই আমি হরমোনের সংজ্ঞাটা বললাম যে রাসায়নিক পদার্থ প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী, কতগুলো কোষ বা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিটা কিন্তু প্রাণীদের দেহে পাওয়া যায়, উদ্ভিদের দেহে থাকে না। সেই থেকে উৎপন্ন হয় এবং দূরবর্তী কোষে গিয়ে তার জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। সেটাকে বলা হচ্ছে হরমোন। উদ্ভিদের দেহে উদ্ভিদ হরমোন, প্রাণীদের দেহে প্রাণী হরমোন। হরমোন কোষে কোষে রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে। হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। এটা যেহেতু সমন্বয় করছি আমরা, জীবদের সমন্বয় বা উদ্ভিদের সমন্বয়, এই হরমোনটা কিন্তু রাসায়নিক সমন্বয়ক। হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়, কেমিক্যাল কোঅর্ডিনেটর। অর্থাৎ রাসায়নিক পদার্থ তার মাধ্যমে সমন্বয় সাধন হচ্ছে উদ্ভিদের দেহে। তাহলে আমি বললাম ওখানে সংজ্ঞার মধ্যেই কিন্তু হরমোনের বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর কি, প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী। 2 নম্বর কি হতে পারে, ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। 3 নম্বর কি হতে পারে, যেখানে উৎপন্ন হয় সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে, ব্যতিক্রম আছে। 4 নম্বর কি হতে পারে না, প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, মানে কি বিশেষ কিছু গ্রন্থি আছে সেখান থেকে উৎপন্ন হবে। আর উদ্ভিদ দেহে সেরকম গ্রন্থি নেই, তাই কোষ থেকে উৎপন্ন হবে। সাধারণত বৃদ্ধিজ যে কোষগুলো, অগ্রস্থ ভাজক কলা, বীজপত্রাবকাণ্ডে, তারপরে বৃদ্ধিজ মূল, এইসব জায়গায়, শস্যে, এইগুলো জায়গা থেকে এই পদার্থটা উৎপন্ন হবে। তো এটা ছিল হচ্ছে হরমোন সম্বন্ধে তোমাদের একটা ধারণা। হরমোনের পাশাপাশি আর একটা জিনিস আছে, ওটাও রাসায়নিক পদার্থ, ওটা উৎসেচক। তোমরা ক্লাস 9-এ হয়তো পড়েছিলে পুষ্টির সময়, প্রাণীর পুষ্টি, যে পরিপাক, যেখানে ওই কী হয় না, উৎসেচকটা লাগে। উৎসেচক 3 রকমের হয়, জারক, বিজারক, পাচক। উদ্ভিদের দেহে উৎসেচক লাগে, জানো তোমরা, শ্বসন, সালোক সংশ্লেষের সময় বিভিন্ন উৎসেচক লাগে। সেই উৎসেচকগুলো কিন্তু একটা রাসায়নিক পদার্থ। তাহলে ওর সঙ্গে হরমোনের পার্থক্যটা কিন্তু পড়তে হবে। ওটা বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় উৎসেচক, এটা অন্তঃক্ষরা থেকে। ওটা ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে উৎসেচক। হরমোন কিন্তু ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। উৎসেচক যেখানে উৎপন্ন হয় সেখানেই কিন্তু ক্রিয়া করে, আর হরমোন যেখানে উৎপন্ন হয় সেখান থেকে দূরে গিয়ে কিন্তু ক্রিয়া করে। এরকম পার্থক্যটা ভালো করে পড়বে। তাহলে হরমোন কাকে বলে পড়বে, হরমোনের বৈশিষ্ট্যগুলো বললাম, হরমোন রাসায়নিক সমন্বয়ক কেন সেটাও বললাম, আর হরমোন আর উৎসেচকের মধ্যে পার্থক্য, এটুকুন একটা গেল। আর এবার পরের যেটা পার্ট হবে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ হরমোন নিয়ে পড়ব। উদ্ভিদ হরমোন, ফাইটো হরমোন বলা হয় উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন 3 রকমের প্রধানত। একটা হচ্ছে প্রাকৃতিক,
একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে প্রকল্পিত। প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটা উদ্ভিদের দেহে নির্দিষ্ট জায়গাতে উৎপন্ন হয় আপনা আপনি, প্রকৃতিগতভাবে যেভাবে ফুল ফল হয়। এই প্রাকৃতিক হরমোন 3 রকমের, একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে জিব্বেরেলিন, আর একটা হচ্ছে সাইটোকাইনিন। ঠিক, এটা জীবদেহে আপনা আপনি নিজে থেকেই তৈরি হয় প্রকৃতিগতভাবে, প্রাকৃতিক উপায়ে। কৃত্রিম হরমোনটা কি? না, কৃত্রিম হরমোনটা এই প্রাকৃতিক হরমোনের মতনই একই রকম বৈশিষ্ট্য, একই রকম গুণ, একই রকম ধর্ম, একই রকম কাজ হবে, কিন্তু এটা পরীক্ষাগারে বিজ্ঞানীরা তৈরি করবে কৃত্রিমভাবে। যেমন IBA, IPA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপাইনিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D অর্থাৎ 2,4-ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, তারপরে MCAA, মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। পুরো নামগুলো কিন্তু মুখস্থ করবে, আসে কিন্তু। এগুলো সব কৃত্রিম হরমোন, অর্থাৎ কৃত্রিম হরমোন কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং এটা মানুষ এটা নিজের মতো করে উদ্ভিদের উপরে প্রয়োগ করতে পারে। সেই জন্য কৃত্রিম হরমোনের কিন্তু ব্যবহারিক প্রয়োগ আছে, কারণ এই প্রাকৃতিক হরমোনগুলো আমরা নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো না, কারণ ওটা উদ্ভিদের দেহে আপনা আপনি উৎপন্ন হয়, সেইভাবে তারা কাজগুলো করে। এবার কৃত্রিম হরমোন তৈরি করার উদ্দেশ্যই তাই যে প্রাকৃতিক হরমোনের কাজগুলোই করবে, কিন্তু এটা মানুষ নিজের মতো করে উদ্ভিদের ওপরে প্রয়োগ করতে পারবে। আর প্রকল্পিত হরমোন যেমন অ্যাবসাইসিক অ্যাসিড, তারপরে ফ্লোরিজেন, এগুলোর কাজ হরমোনের মতো, কিন্তু এরা কিভাবে কাজ করে সেটা এখন অবধি সঠিকভাবে জানা যায়নি, কর্মপদ্ধতিটা বা কার্যপদ্ধতি। ঠিক আছে, এবার এই প্রাকৃতিক 3টে হরমোন, এটাই আমাদের আলোচনার বিষয়। কি কি পড়বো এখান থেকে? পড়বো প্রত্যেকটা হরমোনের উৎস, মানে কোথায় পাওয়া যায়, আর কি পড়বো কাজ। জিব্বারেলিনেরও তাই উৎস কাজ, সাইটোকাইনিনেরও উৎস কাজ। তাহলে প্রথমে আমি এই অক্সিনের সম্পর্কে আলোচনা করছি। খুব সহজ, মানে মেইন পড়তে হবে, তা কোথা থেকে নিশ্চিত হয় আর কাজগুলো কী কী মুখস্থ করতে হবে, একটু বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অক্সিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা নাইট্রোজেনযুক্ত আম্লিক প্রকৃতির হরমোন। এটা উৎস হচ্ছে প্রধানত উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, অর্থাৎ অগ্রস্থ ভাজক-কলা, অর্থাৎ যে জায়গাগুলো উদ্ভিদের বড় হয়, অর্থাৎ অগ্রস্থ ভাজক-কলা, মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ, বীজপত্রাব কাণ্ডে, ভ্রূণমুকুল আবরণীতে, এইসব জায়গায় এগুলো তৈরি হয়। কারণ এটা এই মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন, এটাকে বলা হয় বৃদ্ধিকারক হরমোন, বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন, মানে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার বৃদ্ধিতে সাহায্য করে। ফলে এরা যে জায়গায় বর্ধিষ্ণু অঞ্চল সেই সব জায়গাগুলোতে উৎপন্ন হবে। তাহলে কি কাজ করে? 1 নম্বর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের বৃদ্ধি হতে গেলে কিসের বৃদ্ধি হতে হবে? কোষের বৃদ্ধি হতে হবে, কোষের আয়তন বৃদ্ধি হতে হবে, মানে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হতে হবে, কোষের সংখ্যা বৃদ্ধি হতে হবে। কোষের সংখ্যা বৃদ্ধি হতে হলে কী হতে হবে? কোষ বিভাজন হতে হবে। তাহলে কোষ বিভাজন করে। আর কি করে? বৃদ্ধির জন্য ক্যাম্বিয়ামের সক্রিয়তা প্রদান করে, অর্থাৎ ক্যাম্বিয়াম একটা গৌণভাজক কলা। সেই ক্যাম্বিয়াম কি করে না, যখন উদ্ভিদের বৃদ্ধি হয়, ক্যাম্বিয়ামটা বৃদ্ধি হলে তার ভাজক কলাটা বিভাজিত হয়, ফলে উদ্ভিদের বৃদ্ধি হয়। আর কি হয় না, মুকুলের বৃদ্ধি, অর্থাৎ মূল, যেটা উদ্ভিদের মূলের বৃদ্ধি করে এই অক্সিন হরমোন। আর কি করে? আর করে ওর অগ্রমুকুলের প্রাধান্য। আমরা জানি অগ্রমুকুল উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, ফলে কাক্ষিক মুকুল বা শাখা মুকুল যদি বৃদ্ধি হয়, তাহলে গাছটা দৈর্ঘ্যে বাড়বে না, তখন অন্যদিকে বাড়বে। সেই জন্য উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধির জন্য এই অগ্রস্থ মুকুলের প্রকটতা, অর্থাৎ পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে কি করে দেয়? মন্দীভূত করে দেয়, কম করে দেয়। আর অগ্রস্থ মুকুলের বৃদ্ধিটাকে বেশি করে দেয়, ফলে গাছটা দৈর্ঘ্যে বাড়তে থাকে।
হলো। আর কি হয়? আর হয় ক্ষতস্থান নিরাময়। অর্থাৎ আমরা গাছের একটা ডাল কেটে দিলাম, গাছকে আমরা অনেক সময় কী করি, ডালপালা ছেটে দিই কি না, ছাটার পরে সেখান থেকে ডালপালা বেরোবে, তো সেটা বেরোয় কিন্তু এই অক্সিন হরমোনের জন্য। আর কি হয়? অঙ্গ বিভেদ। অর্থাৎ এই যে যখন একটা বীজ অঙ্কুরিত হয়ে কি হচ্ছে, গাছ হচ্ছে, নিচে মূল, ওপরে কাণ্ড, কাণ্ডে পাতা, ফুল ফল সৃষ্টি হচ্ছে, প্রথমে তো সেরকম থাকে না, যত বড় হয় আস্তে আস্তে সেগুলো প্রস্ফুটিত হয়। কেন হয়? এটাকে বলে অঙ্গ বিভেদ, মানে বিভিন্ন রকমের অঙ্গের সৃষ্টি করা, সেটা কিন্তু অক্সিন হরমোনের জন্য হচ্ছে। আর কি হতে পারে? অঙ্গমোচন রোধ। অঙ্গমোচন অর্থাৎ আমরা দেখি একটা গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে, অকালে পরিণত হওয়ার আগেই ফল বা ফুল ঝরে পড়ে যাচ্ছে, এটা তো ভালো নয়, কিন্তু এই ঝরে পড়ার রোধ করে এই অক্সিন হরমোন। বোঝা গেল? আর কি করে? মুকুল গ্রোথ। এই যে বললাম যে ক্ষতস্থান, কোনো গাছের একটা ডাল কেটে দিলাম, সেখান থেকে আবার ডালপালা বেরোবে, মানে মুকুল গজাতে সাহায্য। মুকুল হলে তবেই ফুল ফল পাতা এগুলো গজাবে, সেটা কিন্তু অক্সিন হরমোনের জন্য হয়। আর কি হয়? আর হয় অক্সিন হরমোন বীজের ফলের পরিস্ফুটনে সাহায্য করে, অর্থাৎ ফুল থেকে ফল যে হয় সেটা অক্সিন হরমোনের জন্য। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজবিহীন ফল আমরা জানি শুক্রাণু ডিম্বাণু বা পুংস্তবক স্ত্রীস্তবকের মিলন ঘটলে সেই ফুলের যে ডিম্বাশয়, ডিম্বাশয়টা ফল হয়, আর ভেতরে ডিম্বকটা বীজ হয়। এই অক্সিন হরমোন প্রয়োগ যদি করা যায় তাহলে এই নিষেক হবে না। তাহলে নিষেক না হলে কি হবে না? বীজ হবে না, কিন্তু ফলটা হবে। তাহলে কি হয় না, অক্সিন হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই যখন বীজবিহীন ফল উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় পারথেনোকার্পি বা অপুংজনী। এটা অক্সিন হরমোনের জন্য হয়। বীজবিহীন ফল উৎপন্ন, বীজের পরিস্ফুটন, ফলের পরিস্ফুটন ঘটছে, এইগুলো অক্সিন হরমোনের কিন্তু কাজ। ক্লিয়ার হলো? তাহলে উৎস কোথা থেকে পাওয়া গেল আর তার কাজগুলো কী কী। এবার 2 নাম্বার কি? জিব্বারেলিন বা জিব্বেরেলিন। এটাকে বলে জিব্বারেলিক অ্যাসিড, রাসায়নিক নাম। এটা কি না, এটা দেখো গাছ, পাতা, ফুল, গাছ বড় হলো, পাতা বেরোলো, কাণ্ড গজালো, শাখা কলম সব সৃষ্টি হলো, মানে গাছটার পরিণত প্রাপ্ত হলো। তারপরে কি হবে? তাহলে তাদের ফুল আসতে হবে। এই জিব্বারেলিন হরমোনটা এটা ফুল ফোটাতে সাহায্য করে। গাছে যে ফুল হবে সেটার জন্য জিব্বারেলিন হরমোনটা লাগবে। কোথায় থেকে নিশ্চিত হয় এই জিব্বারেলিন হরমোনটা? এটা নিশ্চিত হয় সাধারণত পরিপক্ক ফলে, মানে পাকা ফলে, আর কি পরিণত বীজের মধ্যে, বীজপত্রে, তারপরে কচি পাতা, এইসব জায়গায় কিন্তু জিব্বারেলিন হরমোনটা পাওয়া যায়। জিব্বারেলিন হরমোন বললাম ফুল ফোটাতে সাহায্য করে। ফুল কোথা থেকে হয়? পুষ্পমুকুল বা কাক্ষিক মুকুলটা ফুলে। তাহলে ফুল যদি হতে হয় তাহলে এখানে যেমন অক্সিন অগ্রমুকুলটার বৃদ্ধি হচ্ছিল, এখানে অগ্রমুকুলের বৃদ্ধিটাকে কমিয়ে দেবে, দিয়ে কি করবে? পুষ্পমুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে করবে, সেখান থেকে ফুল হবে। অর্থাৎ ওই কাক্ষিক মুকুল সেটা পুষ্পমুকুলে ট্রান্সফার হবে, অর্থাৎ কাক্ষিক মুকুল থেকে ফুল হবে। আর কি হবে? বীজ হবে, ফলের পরিস্ফুটন, মানে ফুল থেকে ফল হবে। এগুলো সব জিব্বারেলিনের কাজ। বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে, অর্থাৎ একটা বীজ অঙ্কুরিত হতে দেরি হয়, তার সুপ্ত দশা ভাঙে না, সেটা জিব্বারেলিন হরমোন প্রয়োগ করলে সেটা তার সুপ্ত দশা ভাঙবে, ভেঙে কি করবে সেটা না, সেটা অঙ্কুরিত হয়ে চারা গাছ সৃষ্টি করবে। এইরকম বিভিন্ন কাজ কিন্তু এই জিব্বারেলিন হরমোনের জন্য হচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে সাইটোকাইনিন। এই সাইটোকাইনিনটা হচ্ছে, এর রাসায়নিক নাম হচ্ছে জিয়াটিন। এটা নাইট্রোজেন যুক্ত, এটা ক্ষারীয় প্রকৃতির, এটা উদ্ভিদের কোথায় পাওয়া যায়? পরিপক্ক ফল এবং ফুলের নির্যাসে। ফলের যে রস, নাশপাতি থেকে শুরু করে, তারপরে কুল থেকে শুরু করে, তাদের যে ফলের নির্যাস, মানে যেটা আমরা রস বলি, আর ফুলের নির্যাসে কিন্তু সাইটোকাইনিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। হলো? আর কিসে পাওয়া যায় না, পাতাতে পাওয়া যায় সাইটোকাইনিন।
শস্যে পাওয়া যায়, উদ্ভিদের ভুট্টার শস্য ভুট্টা দানার মধ্যে পাওয়া যায়। তরল শস্য অর্থাৎ ডাবের জলে এটা পাওয়া যায়। নারকেল যেটা বলছে নারকেলের দুধ বা সেটার মধ্যে পাওয়া যায়, ডাবের জলে পাওয়া যায়। প্রশ্ন আসে তরল শস্যে পাওয়া যায় এমন একটা হরমোনের নাম লিখো, সাইটোকাইনিন। ফলের রসে পাওয়া যায় সাইটোকাইনিন। ঠিক আছে, এবারে কাজটা কি না, সাইটোকাইনিন প্রধানত যেটা করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। আর কি করে না, আর যেটা করে সেটা উদ্ভিদকে দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে। জরা বার্ধক্য মানে যেন খুব মানে গাছটা বাড়ছেই না, বড় হচ্ছে না, কোনো মতেই বড় হচ্ছে না, সেটা না। এই যে গাছ সতেজ শক্তিশালী দীর্ঘদিন সতেজ থাকে, সেটা কিন্তু এই সাইটোকাইনিন হরমোনের জন্য কিন্তু হয়। একটা পাতাবাহার গাছ অনেক দিন টিকছে সাইটোকাইনিনের জন্য। একটা পাতাবাহার গাছকে ঝাড় করতে হবে, বড় না, ঝাড় করতে হবে, অর্থাৎ তার চারপাশে গম্বুজাকৃতি বা গোলাকৃতি করতে হবে। তখন এই সাইটোকাইনিন হরমোনটা কিন্তু ওর কী করে না, কাক্ষিক মুকুল বা শাখা মুকুলগুলোর বৃদ্ধি ত্বরান্বিত করে, অগ্রমুকুলের বৃদ্ধিকে রোধ করে দেয়। মানে যদি অগ্রমুকুলের বৃদ্ধি হয় তাহলে গাছটা লম্বা হয়ে যাবে, তাহলে লম্বা না করে এটা যখন ঝাড় করবে মানে গোল টাইপের গোল অনেক শাখা পোশাকা গজাবে, তখন সাইটোকাইনিন হরমোন লাগবে। আর কি করে, ক্লোরোফিলের বিনষ্ট হওয়াকে রোধ করে, অর্থাৎ ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে একটা গাছ কী হবে, শেষ হয়ে যাবে, সবুজটা নষ্ট হয়ে যাবে। সেই ক্লোরোফিলকে কিন্তু বিনষ্ট যেন না হয় সেটাকে বিলম্বিত করে, মানে আরও যত দিন পারে গাছটাকে সবুজ রাখতে সাহায্য করে। এই ছিল সাইটোকাইনিন হরমোন। এটা প্রাকৃতিক হরমোন, উদ্ভিদে আপনা আপনি উৎপন্ন হবে, উদ্ভিদের কাজটা করবে। এবার একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অক্সিন হরমোন কিন্তু একটা ভাইটাল কাজ করে। আমরা একটু আগে পড়েছি ডিটেলসে, সেটা হচ্ছে চলন, ট্রপিক চলন। এই অক্সিন হরমোন কিন্তু উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, হাইড্রোট্রপিক এবং ফটোট্রপিক। কিভাবে না, ধরো তোমরা এই একটা উদ্ভিদের অংশ, অক্সিন হরমোন সবসময় অন্ধকারে বেশি মাত্রায় সঞ্চিত হয়। ধরো এইদিকে সূর্যের আলো আছে, তাহলে অন্ধকারে বেশি সঞ্চিত হবে, তাহলে এইদিকে আলো পড়ছে, তাহলে এইদিকে সঞ্চিত হবে না, তাহলে এইদিকে সঞ্চিত হবে। উদ্ভিদের মূল কম অক্সিজেনে বেশি বৃদ্ধি হয়, আর কাণ্ড আর উল্টো, বেশি অক্সিজেনে বেশি বৃদ্ধি হয়। তাহলে কি হলো, যখন এইদিকে আলোর বিপরীত দিকে অক্সিজেন বেশি সঞ্চিত হবে, তাহলে এইদিকে সঞ্চিত হচ্ছে। মূলের ক্ষেত্রে যদি এইদিকে সঞ্চিত হয়, তাহলে মূল কি হয়, তাহলে এইদিকে কম সঞ্চিত হচ্ছে অক্সিজেন। এবার মূলের ক্ষেত্রে কি হবে না, মূলের ক্ষেত্রে তাহলে কম অক্সিজেনে বেশি ক্রিয়াশীল, তার মানে এইদিকে কম আছে অক্সিজেন, তার এইদিকের কোষগুলো দ্রুত বাড়বে, ফলে এটা বেঁকে যাচ্ছে। দেখো তাহলে কোন দিকে, এদিকে আলো আছে, আলোর বিপরীত দিকে মূল বেঁকে গেল। এবার কাণ্ডের ক্ষেত্রে বেশি অক্সিজেনে ক্রিয়াশীল, তাহলে এইদিকে বেশি অক্সিজেন আছে, এদিকে কম, তাহলে এই দিকের কোষগুলো দ্রুত বাড়বে, দ্রুত বাড়লে তাহলে এটা কোন দিকে বাড়বে, আলোর দিকে বাড়বে, ফটোট্রপিক, এটা হাইড্রোট্রপিক। এইভাবে অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এই ছিল আলোচনা। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে কৃত্রিম যে হরমোন তৈরি করে বিজ্ঞানীরা, সেটা কি কাজে লাগছে, অর্থাৎ কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে যে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ আলোচনা কর। আমরা দেখলাম যে এমনি হরমোনগুলো উদ্ভিদের কী কী কাজ করে, সেইগুলোই কৃত্রিম হরমোনের সাহায্যে আমরা করাবো। 1 নম্বর আগাছা দমন। আগাছা দমন, আগাছা দমনটা কি না, এই যে জমিতে যখন চাষাবাদ করা হয় সেখানে অন্য গাছ তৈরি হয়ে যায়, সেই গাছগুলো কিন্তু আসল ফসলটাকে নষ্ট করে দেয়। সেই আগাছাটাকে দমন করার জন্য কৃত্রিম হরমোন IBA বা 2,4-D এই হরমোনগুলো, অক্সিন হরমোনগুলো প্রয়োগ করলে আর আগাছা হবে না, শুধু গাছ বড় হবে। তারপরে কি হবে, বীজবিহীন ফল উৎপন্ন করা। আমরা একটু আগে দেখলাম পার্থেনোকার্পি বলা হয়, বীজবিহীন ফল। এবার বীজবিহীন ফল উৎপন্ন করে লাভ না, বীজবিহীন ফল উৎপন্ন করলে ফলটার সাইজটা বড় হবে, আর বীজ যত কম থাকবে ফলের ভেতরে শ্বাস তত বেশি থাকবে, ফলে আমাদের লাভ, কৃষকদের লাভ। এই জন্য বাজারে আজকাল এত বড় বড় পেয়ারা, নাশপাতি বীজবিহীন, আঙ্গুর পাওয়া যায়, লঙ্কা, সব বীজ কম হওয়ার জন্য সাইজটা বড় হয়, ওজনটা বেশি হয়, ফলে কৃষকদের লাভ হয়। আমাদেরও এই যে জনসংখ্যা বৃদ্ধির ফলে যত চাহিদা, সেই চাহিদাটা কিন্তু পূরণ করা যাচ্ছে। বীজবিহীন ফল উৎপন্ন হয় কৃত্রিম অক্সিন হরমোনের ফলে। তারপরে কি হয়, এই যে আমরা কোনো গাছকে কাটছি, কলম করি, কলমের শেকড় গজাতে, মূল গজাতে কিন্তু এটা সাহায্য করে। কৃত্রিম অক্সিন হরমোন লাগিয়ে দিলে ওখান থেকে তাড়াতাড়ি মূল গজাবে,
ফুল ফোটাতে সাহায্য করে। কিছু গাছ আছে যে হয়তো 2 বছর লাগে ফুল ফোটাতে, যদি কৃত্রিম হরমোন প্রয়োগ করা যায় ওটা 1 বছরেই ফুল চলে আসবে, তাহলে ফল বড় হবে, ফুল তাড়াতাড়ি আসবে। একটা গাছ অনেক বেশি বড় থেকে বেশি কি হবে, যে মানে পিরামিড আকৃতি, মানে ঝাড় হবে গাছটা কাইনিন হরমোন প্রয়োগ করলে। তারপরে ফুল ফোটাতে বললাম, মুকুল গজাতে বললাম, ক্ষতস্থান নিরাময়, কেটে গেল, ধরো চা গাছ কি হয়, বছরে একটা সময় ওটাকে কি করা হয়, কেটে ফেলা হয়, এবার তার ফলে ওখান থেকে অনেক সবুজ সবুজ পাতা ডালপালা বেরোবে, এটা কিন্তু তখন হরমোন প্রয়োগ করতে হয়। কৃত্রিম হরমোন যদি প্রয়োগ করা যায় তাহলে অনেক ঝাড় হবে, অনেক বেশি গাছটা বড় হবে। এইরকম প্রচুর ব্যবহারিক প্রয়োগ কিন্তু এই কৃত্রিম হরমোনের আছে, কারণ প্রাকৃতিক হরমোনকে আমরা কাজে লাগাতে পারবো না, উদ্ভিদের দিয়ে আপনা আপনি কাজ করবে, তাদের মতো আমরা কৃত্রিম হরমোন তৈরি করেছি আমাদের কাজ করার জন্য। তাই কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর অন্যান্য কি উৎস আর তাদের কাজটা মেনলি পড়তে হবে হলো। আর অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া বিশেষ কিছু হরমোন আছে, যেমন ইথিলিন, একটা গ্যাসীয় হরমোন, ফল পাকাতে সাহায্য করে, মানে এই যে ফলকে পাকানোর জন্য এই ইথিলিন গ্যাসটাকে যদি স্প্রে করা যায় তাহলে ফলটা তাড়াতাড়ি পেকে যাবে। ফ্লোরিজেন, প্রকল্পিত হরমোন, ফুল ফোটাতে সাহায্য করে, ওটা দিলে গাছে খুব তাড়াতাড়ি অনেক বেশি ফুল আসবে। এই ছিল হচ্ছে আমার উদ্ভিদ হরমোন। হরমোন কি, হরমোন উৎসেচক পার্থক্য, হরমোনের বৈশিষ্ট্য, প্রাকৃতিক উদ্ভিদ হরমোন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিনের উৎস এবং তাদের কাজ, কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করলাম। এর সাথেই আমার উদ্ভিদ হরমোনটা শেষ হলো। অর্থাৎ কি এটা ছিল না, সাড়া প্রদান ও নিয়ন্ত্রণ, এই পার্টটুকুনো তোমাদের কিন্তু শেষ করলাম। ভালো করে দেখবে, বইটাকে পড়বে, নিজের মতো করে এবার প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।